হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তো চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ সায়েন্সের ক্লাস নিয়ে। তোমাদের এরপর কিন্তু টপিক ওয়াইজ সায়েন্সের ক্লাসগুলো আরো ভালো করে হবে। সপ্তাহে আমি ট্রাই করব যে আরো বেশি করে ক্লাস দেওয়ার। তো তার জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্যই কিন্তু অনেকটা দূর আমি চলে এসেছি। একদম জিরো থেকে শুরু করেছিলাম মাত্র কয়েকদিন আগে, যদিও মাঝখানে বিশেষ কারণবশত ক্লাস দিতে পারিনি। তো এবার থেকে তোমাদের কথা দিচ্ছি যে নিয়মিত ক্লাস দেবো। প্লিজ তোমাদের একটাই কথা, প্লিজ চ্যানেলটিকে শেয়ার করো, ক্লাসগুলিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কথা দিচ্ছি বাংলায় অনেক বেস্ট ক্লাস দেবো। আজকে আমার দেখলে খুব খারাপ লাগে যে হিন্দি ডিভিশনের ছেলেগুলো রেলেতে অনেক বেশি স্কোর করছে, বাংলাতে এসে তারা কি করছে, রাজ করছে। কিন্তু তোমাদের কথা দিচ্ছি যে তোমাদের আমি বাংলায় বেস্ট প্রিপারেশন দেব রেলের জন্য। সায়েন্সের ক্লাসগুলো এখন নিচ্ছি, এরপর সমস্ত বিষয়ের ক্লাস আস্তে আস্তে নিয়ে আসবো স্পেশালি রেলের জন্য। শুধুমাত্র রেলের যারা পরীক্ষার্থী দিচ্ছ তারা প্লাস অন্যান্য স্ট্রিমের ছেলেমেয়েরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে দেখো। আজকের যে ক্লাসটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একদম সুন্দর করে বোঝাবো এনসিইআরটি টপিক গুলো, প্লাস যে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে বিগত আরআরবিতে, এনটিপিসি, গ্রুপ ডি, তার যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি পিক আপ করেছি এবং সেগুলোই তোমাদের দেব। ওকে, তো আজকে ফিজিক্সের 3 নম্বর ক্লাস। এর আগে আমি তোমাদের মোশনের ক্লাস নিয়েছি, তার আগে তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জির ক্লাস নিয়েছি, আজকে নিউটনের গতিসূত্র নিচ্ছি। ঠিক আছে, পরপর সব ক্লাস আসবে। আচ্ছা, এই ক্লাসটা কিন্তু রেলের টেকনিশিয়ান, এনটিপিসি, এলপি, গ্রুপ ডি প্রত্যেকের জন্য সমানভাবে উপযুক্ত। ক্লাস নেওয়ার আগে একটাই কথা, আমার সায়েন্সের স্পেশাল কোর্স যারা জয়েন করতে চাও তারা জয়েন করতে পারো। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বোঝানো হবে। সম্পূর্ণ অনলাইন কোর্স, মক টেস্ট নেওয়া হবে। প্রত্যেকটা টপিকের ওপর ইন্ডিভিজুয়াল বাংলায় খুব ভালো নোটস রয়েছে, সেই নোটস গুলো তোমাদের প্রোভাইড করা হবে। এই নোটস গুলো কেন ইম্পর্টেন্ট, কারণ বইতে অনেক কিছু আছে আবার অনেক কিছু নেই। তো কোন টপিকের কোন জায়গাটা তোমরা পড়বে, কোন টপিকের কোন জায়গাটা তোমরা বাদ দেবে, সেই বিষয়টাই আমি স্পেশালি নোট সেইভাবেই বানিয়েছি। কি কথা মাথায় রেখে নোট বানিয়েছি? এনটিপিসি প্রশ্নের কথা মাথায় রেখে, এক্সপেক্টেড কোশ্চেনের কথা মাথায় রেখে, কোন পার্টিকুলার পিক্টোগ্রাফিক ফরম্যাট, সায়েন্সের পিক্টোগ্রাফিক কোশ্চেন এসেছে তোমরা দেখেছো গ্রুপ ডিতে, তো তার উপর ভিত্তি করে নোটগুলো বানানো। অ্যাডমিশন ওপেন, চাইলে অ্যাডমিশন নিতে পারো। প্রায় 80+ এনরোল কিন্তু আমাদের ব্যাচে হয়ে গেছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, আদারওয়াইজ ইউটিউবেই ক্লাস করতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটা ব্যাচ রয়েছে, টোটাল দুটো ব্যাচ রয়েছে। একটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের প্রত্যেকটা বিষয়ের ক্লাস হবে, আর একটা ব্যাচ হচ্ছে শুধুমাত্র সায়েন্সের ব্যাচ। এই দুটো ব্যাচ চলছে। তো দেখো, তো আমরা শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, প্রথমে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ব্যালেন্সড ফোর্স আর একটা হচ্ছে আনব্যালেন্সড ফোর্স। কাকে আমরা বলি ব্যালেন্সড ফোর্স এবং কাকে আমরা বলি আনব্যালেন্সড ফোর্স, সেই সম্বন্ধে আমাকে জানতে হবে। মনে করো একটা বস্তু এভাবে রয়েছে, এই বস্তুটাকে আমি কি করলাম, বস্তুটাকে একটা বল এইভাবে প্রয়োগ করলাম, বস্তুটাকে একটা এফ বল প্রয়োগ করলাম এবং এফ বল প্রয়োগ করার ফলে কি হলো, বস্তুটা এই দিকে একটুখানি গেল বা স্থান পরিবর্তন করলো, আর কোনো বল কিন্তু বস্তুটার উপর প্রয়োগ হয়নি। তাহলে এই যে বস্তুটার উপর বল প্রয়োগ হলো, এই বলটার প্রভাবে বস্তুটা এগিয়ে গেল। তো একেই আমরা কি বলবো, একেই আমরা বলবো আনব্যালেন্সড ফোর্স। কি বলবো? আনব্যালেন্সড ফোর্স। এবার মনে করো একটা বস্তু রয়েছে, এর ওপর এই দিক বরাবর একটা বল প্রয়োগ হলো F1, আবার এই দিক বরাবর আবার একটা বল প্রয়োগ হলো F2। তাহলে টোটাল এই বস্তুটার উপর কি বল প্রয়োগ হলো না, এটাও অপ্রতিমিত বল, কিন্তু এখানে টোটাল বল কত না, F1 প্লাস F2, এইটা হচ্ছে টোটাল বল এই বস্তুটার উপর প্রযুক্ত হলো। এবার আমি কি করলাম, আবার একটা বস্তু নিলাম, এই বস্তুটাকে এদিক থেকে একটা বল F1, এদিক থেকে আর একটা বল F2 প্রয়োগ করা হলো। যদি F1 ইজ ইকুয়াল টু F2 হয়, তখন এই দুটো বলকে আমরা কি বলবো, তখন এই দুটোকে আমরা বলবো ব্যালেন্স ফোর্স। দেখো, এই যে বস্তুটাকে আমি একদিক থেকে F1 এবং F2 বল প্রয়োগ করেছিলাম, তার ফলে সেই বস্তুটার উপর টোটাল কত প্রয়োগ হয়েছে না, টোটাল বল প্রয়োগ হচ্ছে F1 প্লাস F2, টোটাল বল প্রয়োগ হচ্ছে F1 প্লাস F2, যার ফলে কি হয়েছে না, বস্তুটার এই দিক বরাবর চলন হয়েছে। কিন্তু দেখো, এই ক্ষেত্রে যেহেতু F1 এবং F2 ইকুয়াল, এ এদিক থেকে ঠেলছে, আবার তার অপোজিট থেকে আর একটা বল ঠেলছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বস্তুটা এক জায়গাতে থাকবে বা বস্তুটা একটা নির্দিষ্ট জায়গাতে ব্যালেন্স থাকবে। তাই এটা কি বলা হয়, এটাকে বলা হচ্ছে প্রতিমিত বল বা ব্যালেন্স ফোর্স। বোঝা গেল? অর্থাৎ যখন একই বস্তুকে দুটো অপোজিট দিক থেকে আমি একই বল প্রয়োগ করব, সেক্ষেত্রে ওই দুটো বল কিন্তু একে অপরকে কি করবে, একে অপরকে প্রতিমিত করবে, তাই এই বলটাকে
প্রতিমিত বল বল বলা হয়। এবার দেখো বল মানে যে শুধু যে ঠেলা তা নয়, বল মানে টানাও একটা বল, অর্থাৎ টানছি যে একটা কোনো বস্তুকে, সেটাও একটা বল বলবো সেইটাকেও আমরা, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। আচ্ছা, নিউটনের প্রথম গতিসূত্র জানার আগে আমরা একটা জিনিস জানবো যে বল কি। বল কি না, বল হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা বিষয় যেটা কি করবে, মনে করো একটা বস্তু, সেই বস্তুটা স্থির রয়েছে, তাহলে স্থির বস্তু ততক্ষণ স্থির থাকবে যদি আমরা ওকে বাইর থেকে বল না দিই। অর্থাৎ যদি আমরা একে বাইর থেকে বল দিই তবেই এই স্থির বস্তুটা কি হবে না, একটা নির্দিষ্ট স্থান পরিবর্তন করে এই জায়গাটা আসবে। অর্থাৎ স্থির বস্তু সচল হবে কার প্রয়োগের ফলে না, বল প্রয়োগের ফলে। আবার উল্টোটাও হবে স্যার, যেমন মনে করো একটা সচল বস্তু সমবেগে যাচ্ছে, তার বেগ কত, তার বেগ হচ্ছে ভি। একটা সচল বস্তু সমবেগে যাচ্ছে, তার বেগ হচ্ছে ভি। তাহলে তাকে দাঁড় করাতে গেলে সে ততক্ষণ দাঁড়াবে না, ততক্ষণ সচল থাকবে যতক্ষণ পর্যন্ত আমি কি করব না, বাইর থেকে একটা বল প্রয়োগ করব বা এফ বল প্রয়োগ করব। তাহলে যতক্ষণ না ওকে আমি বাইর থেকে এফ বল প্রয়োগ করছি, যতক্ষণ না ওকে আমি বাধা দিচ্ছি এফ বল প্রয়োগ করে, ততক্ষণ কি হবে না, ততক্ষণ ওই বস্তুটা কিন্তু চলতেই থাকবে, ততক্ষণ ওই বস্তুটা কিন্তু চলতে থাকবে। তার মানে বল দুটো ভাবেই কাজ করছে। একটা কি কাজ, একটা হচ্ছে স্থির বস্তুকে চালিত করতেও সাহায্য করছে, আবার যে বস্তুটা চলছে তাকে স্টপ করতেও সাহায্য করছে। ক্লিয়ার? আবার আরো একটা ভাবে কাজ করে, মনে করো কোন একটা বস্তু এই অভিমুখে যাচ্ছে, সোজা অভিমুখে যাচ্ছে, তাকে যদি এইভাবে বাঁকতে হয় তখনও তাকে কিন্তু একটা বল প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু সে এইভাবে বাঁকবে না। তার মানে কোনো একটা বস্তুর অভিমুখ পরিবর্তন করতেও কিন্তু বলের দরকার হয়। তাহলে তিনটে ক্ষেত্রে আমরা বল দেখলাম, একটা হচ্ছে স্থির বস্তুকে সচল করতে, একটা হচ্ছে সচল বস্তুকে স্থির করতে, আর একটা হচ্ছে সচল বস্তুর অভিমুখের পরিবর্তন করতেও কিন্তু বলের দরকার হয়। বলের কনসেপ্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। এই পুরো বিষয়টা, পুরো যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু এনসিইআরটি থেকে তোলা। আর রেলওয়ে কিন্তু এনসিইআরটি তে যেরকম প্যাটার্নের অঙ্ক থাকে, যেরকম প্যাটার্নের প্রশ্ন থাকে, যেরকম প্যাটার্ন থাকে, একদম ডিটো সেম টু সেম প্রশ্ন করবে। ফলে এখান থেকেই তোমাদের আমি পড়াবো। আগামী দিনে বায়োলজি, কেমিস্ট্রি প্রত্যেকটা জায়গায় কিছু টপিক কভার করেছি, সবকিছু কিন্তু এনসিইআরটি বেসডই করাবো। দেখো, বাইর থেকে বল প্রয়োগের দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করা হলে, এবার এখানে দেখো একটা কথা উল্লেখ করা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে বলা রয়েছে যে অপ্রতিমিত বল। কি বলা রয়েছে? বলা রয়েছে অপ্রতিমিত বল। স্যার এই কথাটা কেন বলা রয়েছে? তার কারণটা হচ্ছে, দেখো মনে করো একটা বস্তুকে আমি এই বস্তুটাকে সচল করতে চাই, তাহলে যদি সচল করতে চাই তাহলে একদিক থেকেই একটা বল প্রয়োগ করতে হবে, যে বলটাকে কি হতে হবে, প্রতিমিত হতে হবে। যেটা আমি এখানে তোমাদের দেখালাম, তোমাদের কি দেখিয়েছিলাম, যদি আমি এই দুটো বল প্রয়োগ করি, যে দুটো বলকে আমি অপ্রতিমিত বল বলছি বা আনব্যালেন্সড ফোর্স বলছি, তো সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে ব্যালেন্স ফোর্স। কিন্তু যদি দেখো এক্ষেত্রে আমরা কি বলছি না, অপ্রতিমিত বল প্রয়োগ করছি, তবেই কিন্তু বস্তুটার চলন হচ্ছিল। কিন্তু যখন ব্যালেন্স ফোর্স আসছিল, ব্যালেন্স মানে কি, দুটো ব্যালেন্স করে দিচ্ছে, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলছি না, ব্যালেন্স ফোর্স মানে হচ্ছে প্রতিমিত বল। প্রতিমিত বল প্রয়োগে কিন্তু বস্তুর স্থান পরিবর্তন করে না। তাহলে এটাও তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে প্রতিমিত এবং অপ্রতিমিত কার ফলে বস্তুর স্থান পরিবর্তন করে না, অপ্রতিমিত বা আনব্যালেন্সড ফোর্স যদি প্রয়োগ করা হয় তবেই বস্তুর স্থান পরিবর্তন করবে। তা আমি তো এখানে স্থির বস্তুটাকে সচল করতে চাইছি, তাহলে যদি স্থির বস্তুটাকে আমাকে সচলই করতে হয় তাহলে আনব্যালেন্স ফোর্স দিতে হবে, না হলে তো স্থির বস্তু সচল হবে না ভাই। এইটাই কথাটা এখানে বলতে চেয়েছে। তাহলে বাইর থেকে বল প্রয়োগের দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে, অর্থাৎ একটা বস্তু অবস্থার পরিবর্তন কখন করবে না, যখন তাকে আমি বাইর থেকে বল প্রয়োগ করব। তাহলে কি হবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। অর্থাৎ এই যে গতিশীল বস্তুটা যাচ্ছে, একে যদি আমি এদিক থেকে একটা বল প্রয়োগ করে বাধা না দিই তাহলে এও চলতে থাকবে। ক্লিয়ার? আমি একটা পরীক্ষা করছি, দেখো মনে করো এই কার্ডবোর্ডের ওপর একটা কয়েন রাখা ছিল, এবার কার্ডবোর্ডটাকে টোকা মেরে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার পর দেখলাম যে কয়েনটা ওখানে পড়ে গেছে। কেন না, কারণ এই যে কার্ডবোর্ডের ওপর এই যে কয়েনটা ছিল, এই কয়েনটা কি অবস্থায় ছিল স্যার, এই কয়েনটা স্থির অবস্থায় ছিল। তুমি কার্ডবোর্ডে টোকা মেরেছো, তো কার্ডবোর্ডটা গতিশীল হয়ে গেছে, কিন্তু কয়েনটা আর গতিশীল হতে পারেনি, ও তখনও স্থির অবস্থায় থেকেছে। আর যেহেতু ও স্থির অবস্থায় থেকেছে,
তাই তুমি এটাতে টোকা মারার সাথে সাথে এটা তো মোশন নিয়ে বেরিয়ে গেল, কিন্তু ও এখনো সেই মোশনটা পায়নি যে মোশনে ও এর সাথে যেতে পারবে। ফলে ও কিন্তু স্থির অবস্থানে থেকে, যেহেতু এখানটা শূন্য স্থানে পরিণত হলো, ও কিন্তু গ্লাসের মধ্যে ঢুকে গেল। অর্থাৎ এখানে দুটো জিনিস অ্যারাইজ করছে আমার মনে স্যার। তাহলে ফার্স্ট ল থেকে আমরা কি কি জানতে পারলাম? একটা হচ্ছে বলের ধারণা বা বলের সংজ্ঞা পেলাম। অর্থাৎ বল কাকে বলে? না, বল তাকেই বলে যেটা প্রয়োগের ফলে স্থির বস্তু সচল হয় আর সচল বস্তু স্থির হয়। তার মানে বলের সংজ্ঞা আমরা নিউটনের কোন ল থেকে পেলাম? বলের সংজ্ঞা আমরা নিউটনের প্রথম ল থেকে পেলাম বা ফার্স্ট ল অফ মোশন থেকে পেলাম। অনেকে কনফিউজ হয়ে যাও যে এটাকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই নাকি আমরা নিউটনের প্রথম গতিসূত্র পাই, দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাই, আবার প্রথম গতিসূত্র থেকে কি পাই। অনেকে কনফিউজ হয়ে যাও যখন এই বলের কথাটা আসে। আজকে কোনো কনফিউশন নয়, নো কনফিউশন, অনলি ফিউশন। অর্থাৎ অনলি জুড়ে থাকতে হবে কার সাথে? না, অনলি ফিউজ টু ভিক্টরি এডুকেশন। যতক্ষণ তুমি ফিউজ টু ভিক্টরি এডুকেশন সায়েন্সের ক্লাসে, ততক্ষণ নো কনফিউশন। ওকে, চলো। তো বলের সংজ্ঞা জানতে পারলাম, এইবার জানবো আমরা জাড্ডের ধারণা। জাড্ডের ধারণাটা কি স্যার? তো বুঝলাম না। জাড্ডের ধারণা হচ্ছে এই যে বস্তুটা স্থির অবস্থায় ছিল, তো এ স্থির অবস্থাতেই থাকলো কিন্তু এ গতিশীল হয়ে গেল, এই যে বিষয়টা, এটাকেই আমরা বলছি জাড্ড। তাহলে জাড্ড মানে কি? জাড্ড মানে কোন বস্তু যে অবস্থায় থাকে সে ঠিক সেই অবস্থায় থাকারই প্রবণতা প্রকাশ করে, তাকে আমরা বলি জাড্ড। যেমন মনে করে একটা এক্সাম্পল দেই, যে এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতেও আসে। একটা স্থির বাস, আমি একটা স্থির বাসে উঠেছি, এবার বাসটা কি করলো? হঠাৎ করে চালালো। তাহলে যদি বাসটা হঠাৎ করে চালায়, আমরা কোন দিকে হেলে পড়ি? আমরা পেছন দিকে হেলে পড়ি। কেন? কারণ দেখো, ভালো করে বোঝো, মনে করো এইটা একটা বাস, আমি এই জায়গাটা বসে আছি সিটে, তাহলে আমার বডিটা এখানে রয়েছে, এবার বাসটা মুভ করা শুরু করলো, তার মানে বাসটা চলে গেছে, কিন্তু আমার বডি তখনও এই জায়গাটা থাকার চেষ্টা করবে, তাই আমরা কি করি? পেছন দিকে হেলে যাই। তার মানে স্থির বাস যখন চালানো শুরু করে তখন আমরা পেছন দিকে হেলে যাই। কিন্তু আবার যদি উল্টোটা হয়, মনে করো একটা গতিশীল বাস, আমি এই জায়গাটা বসে আছি, তাহলে আমার বডি কি চাইছে? সামনের দিকে যেতে চাইছে, কারণ গতিশীল আছে, কিন্তু বাসটা হঠাৎ করে থামিয়ে দিল, আমরা কি করলাম? সামনের দিকে ঝুঁকে যাই। কেন? কারণ আমার বডি তো চাইছে মুভ হতে, কিন্তু আমার বডির লোয়ার পার্টটা যেটা বাসের সঙ্গে লেগে রয়েছে সেটা স্টপ হয়ে গেছে, কারণ বাসটা তো স্টপ হয়ে গেছে। বাস স্টপ হয়ে গেছে মানে কি? আমার বডির লোয়ার পার্ট স্টপ হয়ে গেছে, কিন্তু আপার পার্ট কি চাইছে? যে আমি এগিয়ে যাব। কার সাথে? না, বাসের মোশনে এগিয়ে যাব। এটাকেই জাড্ড বলছে। বোঝা গেছে? তার মানে জাড্ড মানে কি? জাড্ড মানে হচ্ছে যে কোনো বস্তু যে পজিশনে থাকে সেই পজিশনে থাকারই প্রবণতা প্রকাশ করে, তাকে বলা হয় জাড্ড। জাড্ড কয় প্রকার স্যার? জাড্ড তিন প্রকার। একটা হচ্ছে স্থিতি জাড্ড, যে স্থির অবস্থায় যে মানে স্থির বস্তু স্থির থাকা প্রবণতা করে, স্থিতি জাড্ড। একটা হচ্ছে গতি জাড্ড, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকার প্রবণতা প্রকাশ করে, সেটা হচ্ছে গতি জাড্ড। আর 3 নম্বর হচ্ছে দিক জাড্ড। দিক জাড্ড কাকে বলে? এই যে এক্ষুনি বললাম, যে কোনো একটা বস্তু মনে করো সোজা যাচ্ছে, সে সোজা যাওয়ারই প্রবণতা প্রকাশ করবে, যখনই তুমি বাঁকাবে তুমি হেলে যাবে। অর্থাৎ কি হয়? আমরা যখন একটা গাড়ি যখন বাম দিকে বেঁকে যায়, বাম দিকে টার্ন নেয়, আমরা ডান দিকে ঝুঁকে থাকি। কেন? না, কারণ ওই যে আমাদের জাড্ড বলছে, দিক জাড্ড বলছে যে তুমি যেদিকে রয়েছো, যে ডিরেকশনে রয়েছো, ওই ডিরেকশনেই থাকো, তুমি বাঁকবে না। তোমার জায়গা বেঁকে যাক, মানে তোমার সঙ্গে যে আছে সে বেঁকে যাক, তুমি বাঁকবে না, তুমি তোমার জায়গায় স্টিক থাকবে। তার মানে ব্যাপারটা কি বলছি স্যার? ব্যাপারটা এটাই বলছি যে জাড্ড গুলোকে ভাঙতে গেলে কিসের প্রয়োজন? বলের প্রয়োজন। আর হচ্ছে কিসের জন্য? জাড্ডের জন্য। জাড্ডকে ভাঙতে গেলে কিসের প্রয়োজন? বলের প্রয়োজন। স্যার জাড্ড ভাঙা মানে কি? জাড্ড ভাঙা মানে এই যে কোন একটা বস্তু স্থিতি জাড্ড আছে, ওকে আমি গতি জাড্ডতে ট্রান্সফার করব, কি দেব? বল দেব। গতি জাড্ডতে রয়েছে, স্থিতি জাড্ডতে নিয়ে যাব, কি দেব? বল দেব। দিক জাড্ড সোজা যাচ্ছে, ওকে আমি বাঁকাবো ডান দিকে, কি দেব? বল প্রয়োগ করব। তাহলে বোঝা গেল? তাহলে প্রথম ল থেকে আমি কি জানতে পারলাম? বলের সংজ্ঞা, জাড্ডের ধারণা। ক্লিয়ার? আজকের ক্লাসটা একটু দেরি হবে ভাই, আমি এখানে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে এসেছি, সমস্ত কিছু সুন্দর করে বোঝাবো, তাই একটু সময় দিতে হবে। আজকের ক্লাসটা একদম তোমাদের ধুমতানা করে দেবো একদম, ঠিক আছে? মানে একদম সুন্দর করে দেবো। চলো নেক্সট। জাড্য বা জড়তা হলো বস্তুর গতিও কিংবা স্থিতিশীল অবস্থার পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেওয়ার স্বাভাবিক প্রবণতা। অর্থাৎ বস্তুর ভরই হচ্ছে বস্তুর জাড্যের পরিমাপ। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে বস্তুর ভরই হচ্ছে বস্তুর জাড্যের পরিমাণ, এটা তোমরা স্টার লাগিয়ে নাও। কেন? না, কারণ মনে রাখবে, যে বস্তুর ভর যত বেশি, ভালো করে বোঝো, যে বস্তুর ভর যত বেশি
মনে করো এম ভরের একটা বস্তু রয়েছে, আবার ক্যাপিটাল এম ভরের একটা বস্তু রয়েছে। এই ক্যাপিটাল এম ভরটা এম এর থেকে যদি বেশি হয় তাহলে এর জাড্য কিন্তু কি হবে, বেশি হবে। তাহলে ভর যার বেশি জাড্য তার বেশি। তার মানে ভালো করে বোঝো, আবার জাড্য যার বেশি তার জাড্য পরিবর্তন করতে গেলে সেখানে বলও বেশি লাগবে। দেখো তুমি বোঝো, একটা ভারী বস্তু আমি মাথায় তুলছি তখন আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, নাকি একটা হালকা বস্তু মাথায় তুলছি তখন তাকে আমি বেশি বল প্রয়োগ করবো? উত্তর কি হবে? ভারী বস্তুকে যখন তুলবো তখন বেশি বল প্রয়োগ করতে হবে। কেন? কারণ ভারী বস্তুর জাড্য বেশি, আর ভারী বস্তুর যেহেতু জাড্য বেশি তাই ওকে তোমাকে যখন স্থান পরিবর্তন করতে হচ্ছে, মানে স্থির বস্তুটাকে গতিশীল করতে হচ্ছে, ওখানে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। প্রত্যেকে কমেন্ট করে জানিও যে ক্লাসটিকে বোঝা যাচ্ছে কিনা। যদি বোঝা যায় কথা দিচ্ছি ফিজিক্সের এত এত কঠিন টপিক একটু করে সহজ করে বোঝাবো, একদম গ্যারান্টি দিচ্ছি। চলো নেক্সট। তাহলে এখানে আমি কি কি বললাম? বলের সংজ্ঞা, জাড্যের ধারণা। জাড্যটা কি? আর একটা জিনিস আমি মিস করে যাচ্ছিলাম, দ্যাট ইজ এই নিউটনের যে প্রথম লটাকে বলা হচ্ছে ল অফ ইনার্সিয়া। যেহেতু আমরা এখান থেকে ইনার্সিয়া বা জাড্য জানতে পারি, এটাকে ল অফ ইনার্সিয়া বা জড়তার মূলনীতি বলা হয়। কি বলা হয়? জড়তার মূলনীতি। এই জাড্যকেই জড়তা বলা হয় অনেক সময়। জড়তা মানে কি? বসে থাকা। জড়তা মানে আমি আমার কমফোর্ট জোন থেকে বেরোবো না, এটা তো অ্যাকচুয়ালি কমফোর্ট জোনই, এটাই জড়তা বলছে। তাহলে জড়তার মূলনীতি, ল অফ ইনার্সিয়া, জাড্যের মূলনীতি, যাই বলো না কেন সেটা কাকে বলা হয়? নিউটনের প্রথম গতিসূত্র। বলের সংজ্ঞা কোথা থেকে পাই? নিউটনের প্রথম গতিসূত্র। জাড্যের ধারণা কোথা থেকে পাই? নিউটনের প্রথম গতিসূত্র। নেক্সট চলো দ্বিতীয় গতিসূত্রতে চলে যাই। খুব ভালো। দ্বিতীয় গতিসূত্রতে কি বলছে? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের ক্রিয়াভিমুখেই ভরবেগের পরিবর্তন হবে। অর্থাৎ ভরবেগ কাকে বলছি আমরা? তাহলে ভর এবং বেগের সমন্বয়। মনে করো এইটার এম ভর রয়েছে এবং বস্তুটার বেগ যদি প্রাথমিকভাবে ইউ থাকে, তুমি এখানে একটা বল প্রয়োগ করেছো, এফ বল প্রয়োগ করেছো, তা পরবর্তীকালে ওর বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে যদি আমি বল প্রয়োগ করি ওর বেগ বৃদ্ধি পাবে। আমি বলছি না, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে। অর্থাৎ তুমি যদি ওখানে বল প্রয়োগ করো তাহলে কি হবে? বস্তুটার ভরবেগের পরিবর্তন হবে। কোন দিকে পরিবর্তন হবে? না যেদিকে তুমি বল প্রয়োগ করেছো। স্বাভাবিক ব্যাপার। দেখো আমি এখানে কিরকম ভুলভাল তীর চিহ্ন দিয়েছি। এদিকে বল প্রয়োগ করলে কি বস্তুটা এদিকে যাবে? উত্তর হচ্ছে না স্যার, এই দিকে যাবে। দেখো এই দিকে, তার মানে বস্তুটা যাবে, ভরটা তো একই থাকবে, শুধু কি চেঞ্জ হয়ে যাবে? বেগটা। এখানে ইউ বেগ ছিল, এখানটা ভি বেগ হয়ে যাবে। অর্থাৎ কোন বস্তুর ওপর প্রযুক্ত যে বলটা, সেই প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ পরিবর্তনের হার কেন বলছে? কারণ এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হতে একটা টাইম লাগবে, টি টাইম লাগছে। কত টাইম লাগছে? টি টাইম লাগছে। তাহলে একটা বস্তুতে আমি এফ বল প্রয়োগ করলাম, ওর প্রাথমিক বেগ ছিল কত? ইউ, এবং সেটা পরবর্তীতে বেগ হলো কত? ভি। তাহলে বস্তুতের ভরবেগের পরিবর্তন কত হলো? এম ভি হলো। এম ভি মাইনাস এম ইউ, এই পরিবর্তনটা হলো। এখানে কত হলো? এম ভি ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। দেখো ভর ইন্টু বেগ মাইনাস এম ইন্টু ইউ, কত পরিবর্তন? ডিভাইডেড বাই টি। এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এটা কার সঙ্গে সমানুপাতিক স্যার? এটা হচ্ছে ফোর্সের সঙ্গে সমানুপাতিক বা বলের সঙ্গে সমানুপাতিক, এটাই বলছে। অর্থাৎ একটা বস্তুকে আমি ধাক্কা দিলাম তাহলে তার বেগের পরিবর্তন হবে, এটা স্বাভাবিক ব্যাপার, উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের অনুপাতে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। বোঝা গেছে? বাড়িতে বসে তো গঙ্গা করে পড়ে যাও, বুঝতে তো হবে। বোঝার জন্য টিচার দরকার, একদম বাস্তব কথা, মিথ্যা বলে লাভ নেই, মিথ্যা আশ্বাস দিয়েও লাভ নেই। বাস্তব কথা ভালো করে বুঝতে গেলে একজন ভালো শিক্ষক দরকার। এটা আমি নিজেকে বলছি না, কিন্তু সত্যিকারের দরকার। তুমি যার কাছে ভালো বুঝতে পারো, যার সঙ্গে তোমার টিউন ম্যাচ করে, তুমি তার সঙ্গে যেতে পারো। নেক্সট, এইবার আমরা এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাচ্ছি দেখো। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে ভরবেগের পরিবর্তন, দেখো এই লাইনটা দেখো, দেখো ভরবেগের পরিবর্তন সমান আমি কি বললাম? ভরবেগের পরিবর্তন সমান আমি বললাম যে এম ইন্টু ভি মাইনাস ইউ। কেন হলো এম ইন্টু ভি মাইনাস ইউ? বুঝতে পারলে যে একটা ইউ ছিল, তারপরে তার বেগটা ভি হলো। কেন হলো? এম ভরের একটা বস্তু, এটাও তো এম ভরই থাকবে, ভর তো চেঞ্জ হবে না, ভর তো সেম থাকবে উইথ রেসপেক্ট টু টাইম, টি টাইমের ব্যবধানে, কারণ তুমি ওখানে এফ বল প্রয়োগ করেছো। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি স্যার? আমি এটা তো লিখতে পারি যে এফ ভ্যারাইজার, অর্থাৎ এর সমানুপাতিক এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাই ভরবেগের পরিবর্তনের হার। ভালো করে মনে করো যে আমি ভি মাইনাস ইউ বাই টি কে কি লিখতে পারি? আমি অ্যাক্সেলারেশন সমান কি জানি? আমার মোশন ক্লাসে আমি অ্যাক্সেলারেশন বোঝাচ্ছি, আই বাটনে দিয়ে দিচ্ছি, আই বাটনে ক্লিক করে মোশনের ক্লাসটা দেখে নিন। কোন বস্তুর বেগের পরিবর্তনের হার
মানে কি, অর্থাৎ বেগ পরিবর্তনের হারকে কি বলি, অ্যাক্সেলারেশন বলি, ত্বরণ বলি। তো এটা তো ত্বরণই হলো, বেগের পরিবর্তন সবাই সময়, অর্থাৎ এইটাকে আমি ত্বরণ লিখতে পারি। তাহলে এ সমানুপাতিক এম ইন্টু এ। ওকে, এবার এইটাকে সমান করার জন্য যদি আমি কে দিয়ে গুণ করি তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এফ ইকুয়াল টু কে ইন্টু এম এ, এফ ইকুয়াল টু কে এম এ। এবার এই কে এর মানটা যদি 1 হয় তাহলে আমি কি বলতে পারি, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। অর্থাৎ আমি এখান থেকে একটা ফর্মুলা পেলাম, সেই ফর্মুলাটা কি, যে বল সমান ত্বরণ ইন্টু ভর, অর্থাৎ এম ইন্টু এ, এফ ইজ ইকুয়াল টু। তাহলে বোঝো আমি নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে কি কি পেলাম, দুটো জিনিস পেলাম। বলো প্রত্যেকে, একটা হচ্ছে ভরবেগের ধারণা, ভরবেগ সমান কি না ভর, অর্থাৎ এম ইন্টু ভি ভরবেগ। আর 2 নম্বর হচ্ছে বলের কি, বলের পরিমাপ। বি কেয়ারফুল, বলের পরিমাপ বা বলের তোমার হচ্ছে বলের হচ্ছে মানে বলের কি বলবো, যে বলের সমীকরণ বা বলের পরিমাপ। কিন্তু যদি বলা হয় বলের ধারণা, বলের সংজ্ঞা ফার্স্ট ল। যদি বলা হয় বলের পরিমাপ, বলের সমীকরণ সেকেন্ড ল। ভরবেগের পরিমাপ সেকেন্ড ল। যদি বলা হয় যে জড়তার মূলনীতি ফার্স্ট ল। প্রত্যেকের কাছে ক্লিয়ার, এই সমীকরণটা প্রত্যেকে মনে রাখবে। আলটিমেটলি আগামী সময় আমরা এই সমীকরণ দিয়েই প্রত্যেকটা অঙ্ক কিন্তু করব। কি সমীকরণ বললাম আরেকবার লিখে দিচ্ছি, লিখে নাও, এই তিনটে জিনিস একটু নোট ডাউন করে নাও, তাহলে ভবিষ্যতে আর কোনো অঙ্ক আটকাবে না। দেখো আমরা কি জানি, পুরোটাই লিখে দিচ্ছি। আমরা বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এবং এ কে আমরা কি বলতে পারি, যে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই ফর্মুলা দিয়ে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এনসিইআরটি ফার্স্ট অঙ্ক, আমরা এনসিইআরটি কে মাথায় নিয়ে চলছি। এনসিইআরটি অঙ্ক করলেই এই টাইপেরই অঙ্কগুলো করবে। দেখো একদম ইজি অঙ্ক। কোন ক্ষেত্রে বৃহত্তর বলের প্রয়োজন হবে, 5 কেজি ভরকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ারে ত্বরিত করতে, নাকি 4 কিলোগ্রাম ভরকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে ত্বরিত করতে? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, তো আমরা প্রথম ক্ষেত্রে অর্থাৎ বল 1 সমান কি জানবো, বল 1 সমান কত হবে না ভর ইনটু ত্বরণ। তাহলে প্রথম ক্ষেত্রে আমার বলটা ভরটা কত দিয়েছে না, ফার্স্ট m1 বা ভর 1 সমান কত দিয়েছে 5 কিলোগ্রাম। এবং দেখো a2 কত দিয়েছে, আচ্ছা a1 কত দিয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সেকেন্ড স্কয়ারই হয়, তোমরা জানো যে অ্যাক্সেলারেশনের যে ইউনিট হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা ভর কত, ভর হচ্ছে 5 কিলোগ্রাম, ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বল কত হবে না, বল হচ্ছে 25 কি নিউটন। বলের ইউনিট কি হয়, বলের ইউনিট জি স্যার নিউটন অ্যান্ড ডাইন, নিউটন অ্যান্ড ডাইন। 1 নিউটন সমান কত ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন। মনে রেখো, ভুলে যেও না প্লিজ। ওকে, এবার বল 2, বল 2 সমান কি দেখবো, একই হবে ভর ইনটু ত্বরণ। কত দেওয়া রয়েছে দেখো 4 কিলোগ্রাম আর 2 মিটার পার সেকেন্ড, তাহলে 4 ইনটু 2 অর্থাৎ 8 নিউটন। এক্ষেত্রে m1 ইকুয়াল টু কত 4 কিলোগ্রাম এন্ড m2 ইকুয়াল টু a2 ইকুয়াল টু কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি হয়ে যাবে 8 নিউটন। তাহলে কোনটা বেশি না, বল 1টা কিন্তু বল 2 এর থেকে অনেকটা বেশি। ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা আগামী প্রত্যেকটা অঙ্ক করব। নেক্সট অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে দেখো। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একদম করতে গেলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। খুব ভালো অঙ্ক। দেখো কি বলছে, বলছে একটা স্থির মানের বল। তাহলে বলটা কত লিখে নিচ্ছি, বল হচ্ছে কত না বলটাই বের করতে হবে। আচ্ছা, প্রযুক্ত বলের মান বের করো, বলটা সমান কত বের করতে হবে। কি কি দিয়েছে আগে দেখে নি। একটি বস্তুর উপর 2 সেকেন্ড ক্রিয়া করে, তার মানে আমি সময় লিখে দিচ্ছি টি সমান কত 2 সেকেন্ড। আচ্ছা, বস্তুটির বেগ 3 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ড হলো। তাহলে একটা বল 5 কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর ক্রিয়া করছে। 5 কিলোগ্রাম ভর মানে ভর সমান কত বা এম সমান কত, এম সমান হচ্ছে 5 কিলোগ্রাম। আচ্ছা, 2 সেকেন্ড সময় ধরে ক্রিয়া করার ফলে কি হলো, বস্তুটির বেগ বাড়লো। তাহলে প্রাথমিক বেগ সমান আমরা কত লিখতে পারি, প্রাথমিক বেগ বা ইউ সমান আমরা লিখতে পারি 3 মিটার পার সেকেন্ড। আর অন্তিম বেগ কেন বাড়লো, যেহেতু এটা বল ক্রিয়া করছে, তাই না। নিউটনের সেকেন্ড লতে আমরা জানলাম ভি সমান সমান কত না 7 মিটার পার সেকেন্ড। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে বল। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি পেয়েছি ভাই, এফ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি এম ইনটু এ। এবার এ সমান আমরা কি জানি, এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ওকে,
তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ক্লিয়ার? তাহলে এফ ইকুয়াল টু কত হবে, এম এর মান কত, এম এর মান বলো প্রত্যেকে, এম এর মান হচ্ছে 5 কিলোগ্রাম, 5 ইন্টু ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ 7 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হবে দেখো, 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 2 2 4, তার মানে কত হলো 10 নিউটন। ক্লিয়ার? কিন্তু নেক্সট কি বলেছে, এখন যদি 5 সেকেন্ড সময় ধরে প্রযুক্ত হয় তবে বস্তুটির চূড়ান্ত বেগ কত। তার মানে দেখো সবকিছু একই রয়েছে, শুধুমাত্র সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে, তবে চূড়ান্ত বেগ কত হবে। তাহলে কি করব আমরা, দেখো যদি সবকিছু একই থাকে তবে চূড়ান্ত বেগ কত হবে সেটা একটু করি। এটাকে একটু মিনিমাইজ করে নিই, চলো। তো দেখো টাইমটা কি হয়ে গেছে না, টাইমটা হচ্ছে 5 সেকেন্ড হয়ে গেছে, টাইমটা হচ্ছে 5 সেকেন্ড হয়ে গেছে, বাকি আর সবকিছু একই রয়েছে। এইখানেই অঙ্কটা একটু টাফ করে দেয়। এবার কি হবে দেখো, তাহলে এফ এর মান কত, এফ এর মান আমরা পেয়েছি 10 নিউটন ইজ ইকুয়াল টু এম এর মান কত, এম এর মান হচ্ছে 5 কিলোগ্রাম ইন্টু ভি, তাই আমাদের বের করতে হবে মাইনাস ইউ কত ছিল 3, অর্থাৎ এখান থেকে শুরু করে তার মানে এটাই থাকবে, তাহলে নিচে কত হবে 5 হবে। কেন, যেহেতু 5 সেকেন্ড বলেছে। এবার তুমি কি করো, 5 5 কেটে দাও, সিম্পলি এটা 5 5 কেটে দাও, তাহলে 5 5 কেটে দিলে কি হয়ে যাবে, 5 5 যদি স্যার কেটে দিই আমি, তাহলে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 10 ইজ ইকুয়াল টু ভি মাইনাস 3, বা ভি ইকুয়াল টু কি হয়ে যাবে না 10 প্লাস 3 বা 13 মিটার পার সেকেন্ড। তাহলে যদি আমরা 5 সেকেন্ড ধরে কাজটা করে, তাহলে যদি আমি ভিটা বের করি বা চূড়ান্ত বেগটা বার করি, তাহলে কত হয়ে যাবে 13 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমার যে দুটো অ্যান্সার বেরাচ্ছে, একটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 10 নিউটন আর একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 13 মিটার পার সেকেন্ড 5 সেকেন্ড পর। ক্লিয়ার? প্রত্যেকে খাতায় লিখে নিয়েছো? নেক্সট অঙ্ক, খুব ভালো অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো ভালো করে বোঝো, 5 নিউটন মানের একটি বল m1 ভরের 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ এবং m2 ভরের 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তাহলে দেখো, তাহলে f কত, f হচ্ছে 5 নিউটন, কিন্তু যখনই ভর m1 থাকছে তখন তার ত্বরণটা কত হচ্ছে না, তখন তার ত্বরণটা হচ্ছে a1 ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে ত্বরণটা হয়ে যাচ্ছে কত না 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আবার যখন তার ভরটা m2 থাকছে তখন তার ত্বরণটা কত হয়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার বলেছি কি, যদি উভয় ভরকে একত্রে যুক্ত করা হয় তবে ওই বল কত ত্বরণ সৃষ্টি করবে। খুব ভালো কথা, তাহলে আমরা এখান থেকে এই দুটো থেকে, বলটা কিন্তু উভয়ের ক্ষেত্রে একই, তাহলে এখান থেকে m1 টা বের করে নি, f ইজ ইকুয়াল টু কি হয় m ইনটু a। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে m ইকুয়াল টু কি হবে f বাই a, অর্থাৎ m1 ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, m1 ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, m1 ইজ ইকুয়াল টু পাবো f মানে কত 5, তাহলে 5 ডিভাইডেড বাই কত পাবো, ডিভাইডেড বাই দেখো যে a1 মানে কত, a1 মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 5 2 এ 10, অর্থাৎ আমরা এখানটা পেয়ে যাব 0.05। ওকে, হাফ মানে 0.05 তোমরা নিশ্চয়ই জানো। নেক্সট 0.5 হবে, সরি 0.5 হবে, হাফ হাফ মানে 0.5। নেক্সট হচ্ছে দেখো, এইবার এখান থেকে আমরা কি পাবো, এখান থেকেও f ইকুয়াল টু ma পাবো, তাহলে m2 ইকুয়াল টু কি হবে, m2 ইকুয়াল টু f ডিভাইডেড বাই a2 যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি m2 ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 20, তাহলে 5 4 এ 20, এখানটা কি হয়ে যাবে না 4 25 এ 100, টা 0.025। হ্যাঁ ওকে, 0. আবার 0 বসিয়ে দিচ্ছি, নো ইস্যু, 0.25 হবে, 0.25। ওকে, হ্যাঁ 0.25। ওকে, নো ইস্যু। এইবার দেখো কি বলাচ্ছে, বলছে যে যদি উভয় ভরকে একত্রে যুক্ত করা হয়, তাহলে এই দুটো ভরকে যদি আমি যুক্ত করি তো কি হবে m1 প্লাস m2, m1 প্লাস m2 করলে কি হবে 0.5 প্লাস 0.25, অর্থাৎ কি হবে না 5 5 6 7 0.75, তাহলে 0.75 কি হয়ে যাবে এত পরিমাণ কিলোগ্রাম, তাই না, এত কিলোগ্রাম, এটা হচ্ছে মাস। তাহলে ওই বল কত ত্বরণ সৃষ্টি করতে পারবে, সিম্পলি লিখে দাও f ইজ ইকুয়াল টু ma, m এর মান এখন কত হয়ে গেছে 0.75, তাহলে দেখো a ইজ ইকুয়াল টু কি হবে
এফ মানে 5 বাই এম অর্থাৎ 0.75, অর্থাৎ আমি যদি এটা করি 5 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 75, তাহলে 25 3 75, 25 4 100, অর্থাৎ 20/3 নিউটন। ক্লিয়ার? 3 6 18 19 20 3 6 6.67 মানে 6666 হয়ে যাবে, 6.67 নিউটন। ক্লিয়ার? ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, এই দুটো ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, 0.25 হবে আর 0.5 হবে। ওকে ওকে, চলো বোঝা গেছে। তাহলে আমাকে কি বলেছে যে দুটো ভিন্ন ভর হচ্ছে, ওই ভরটাকে প্রথমে বের করে নিলাম, বের করে কি করলাম না ওইখান থেকে যে অ্যাক্সেলারেশনটা সৃষ্টি হবে ওই বলটা থেকেই সেটা কত তোমাকে বের করতে বলে। ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। নেক্সট, আচ্ছা নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে? নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মনে করো এখানে যদি আমি একটা বল প্রয়োগ করি, এই যে বলটা প্রয়োগ করলাম এই বলটা কি বল হলো? এই বলটা হচ্ছে ক্রিয়া বল, ক্রিয়া বল, এবং এ যেটা আমার উপর প্রযুক্ত করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এই যে বলটা এটা কোন বস্তুর উপর অ্যাপ্লাই হয় না ক্রিয়া বলটা যেটাতে আমি অ্যাপ্লাই করছি তার উপর, আর প্রতিক্রিয়াটা আমার উপর অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোই কিন্তু দুটো ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে। দেখো ক্রিয়া বলটা এর উপর প্রযুক্ত হলো আর প্রতিক্রিয়া বলটা কিন্তু এর উপর প্রযুক্ত হলো। রাইট? চলো নেক্সট। ওকে চলো, কি বলছে দেখো, যদি আমরা গাছের ডাল দ্রুত নাড়াই তবে কিছু পাতা গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যে কারণে, তাহলে আমরা একটা কি করলাম না গাছের ডাল দ্রুত নাড়াচ্ছি এবং সেখান থেকে পাতা পড়ছে, তাহলে কি হবে কেন হয়? ওই যে বললাম যে গাছের পাতাগুলো কিন্তু কি হচ্ছে না স্থির অবস্থায় লেগেছিল, নাড়ানোর ফলে কি হচ্ছে ও কিন্তু ঝরে পড়ে যায়, তার মানে কেন হচ্ছে? জড়তা বা কি ইনারসিয়ার জন্য হচ্ছে। ক্লিয়ার হলো? জড়তা বা ইনারসিয়ার জন্য হচ্ছে। নেক্সট, ইনারসিয়া তোমাদের আমি বলে দিলাম যে কি জন্য হয়, ওই যে স্থিতিজাড্য, ঠিক আছে, আর গতিজাড্য আর হচ্ছে দিকজাড্য, তিনটে হয়, ইনারসিয়া অফ মোশন, ইনারসিয়া অফ তোমার হচ্ছে যে ডিরেকশন, ওকে, আর ইনারসিয়া অফ রেস্ট, এই তিন প্রকার। চলো নেক্সট, কি বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সমীকরণ কি? অপশন এ বলছে এফ ইকুয়াল টু এম এ, অপশন বি হচ্ছে এফ ইকুয়াল টু এম সি, অপশন সি হচ্ছে এফ ইকুয়াল টু এ বি, নাকি অপশন ডি এফ ইকুয়াল টু সি। আমরা কি বলবো? আমরা বলবো স্যার এফ ইকুয়াল টু এম এ। এক্ষুনি তো জানলাম, এটা কোন গতিসূত্র থেকে জানলাম? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানলাম। বলছে বলের সংজ্ঞা, খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটাই আরআরবি তে বহুবার এসেছে। তোমরা যারা প্রিভিয়াস ইয়ার্স করবে, প্রিভিয়াস ইয়ার্স এর এখন পিনাকেলের বই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেরিয়েছে, ওটা তোমরা নিয়ে নিতে পারো, ওখান থেকে যখন সলভ করবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, প্রিভিয়াস ইয়ার্স এর বই সায়েন্সের ক্ষেত্রে একা একা বোঝাটা একটু টাফ হয়ে যায়, বিশেষ করে ফিজিক্স, প্রত্যেকটাই মানে কঠিন প্রশ্ন তো দিয়েছে। তো এখানে কি হয়ে যাবে, বলের সংজ্ঞা কোথা থেকে পাওয়া যায়? আমরা নিউটনের ফার্স্ট ল থেকে। যদি এখানে বলের পরিমাণ থাকতো তখন নিউটনের সেকেন্ড ল থেকে করতাম। নেক্সট প্রশ্ন, স্থির বস্তুর স্থির বা গতিশীল থাকার প্রবণতাকে কি বলা হয়? স্থির বস্তু স্থির বা গতিশীল থাকার প্রবণতা, অর্থাৎ the tendency of a stationary object to remain at rest or in motion at the velocity is called কি? inertia, বা বাংলায় কি বলে? জড়তা। নেক্সট নেক্সট আবার একটা অঙ্ক চলে এসেছে, এটা আরআরবি এনটিপিসি তে আসা অঙ্ক, এলপি তেও এসেছিল এই অঙ্কটা এবং জেই তেও এসেছিল, গুরুত্বপূর্ণ এটা অঙ্কটা। একটি 5 কেজি ভরের একটি বস্তুর ওপর 2 সেকেন্ডের জন্য কাজ করে, অর্থাৎ একটি বল 5 কেজি ভরের বস্তুর ওপর 2 সেকেন্ডের জন্য কাজ করে, এটি বস্তুর গতিবেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করতে পারে ব্যবহৃত বলের পরিমাপ নির্ণয় করে। তাহলে দেখো এনসিইআরটি তে যে অঙ্কটা ছিল ওই অঙ্কটারই একটা ভিন্ন রূপ কিনা দেখো, যে অঙ্কটা ছিল ওটাকেই জাস্ট একটু পাল্টে দিয়েছি। এই জন্য বলি যে এনসিইআরটি যদি ভালোভাবে তোমরা বুঝে যাও অঙ্ক তোমরা কমন পাবে। তাহলে আমার ক্লাসগুলো, আমি এই ক্লাসগুলো আগেও নিয়েছিলাম, তখন একটা পেইড ব্যাচে ক্লাস নিতাম, ইউটিউবে আমার নিজের চ্যানেলে আসেনি, তো সেক্ষেত্রে তখনও এইগুলো করিয়েছিলাম, তখন যারা করেছে তারা একটা কমন পেয়ে গেছে, করে এসছে, এরকম করে তেড়ে এসছে। চলো তোমরাও করে যাও, কমন পেয়ে যাবে এরপর। তাহলে এম ইজ ইকুয়াল টু কত না 5 কিলোগ্রাম, এফ টা বার করতে হবে, ইউ কত 4 মিটার পার সেকেন্ড, ভি কত 7 মিটার পার সেকেন্ড, ওকে, টাইম কত 2 সেকেন্ড। এবার তুমি বসিয়ে দাও, এফ ইজ ইকুয়াল টু কি হয় না এফ ইজ ইকুয়াল টু হয় এম ইন্টু এ, এ মানে কি হয়, এ মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দেখো এম কত, এম হচ্ছে 5, ভি মাইনাস ইউ অর্থাৎ 7 মাইনাস 4 অর্থাৎ 3 ডিভাইডেড বাই কি হয়ে যাবে
3 ডিভাইডেড বাই কোথায় গেল 2, হ্যাঁ তাহলে 5 3 15 ডিভাইডেড বাই 2, 15 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 7.5 নিউটন। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 7.5 নিউটন। একটাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ক্লাসটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট অঙ্ক, 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আসে এবং 0.05 সেকেন্ডে একজন খেলোয়াড় বলটি থামিয়ে দেয়। প্লেয়ার দ্বারা প্রয়োগ করা গড় বল কত? অর্থাৎ একটা বল এসছে, 100 গ্রামের একটা বল 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এসেছে এবং 0.05 সেকেন্ডে খেলোয়াড় কি করছে, বলটাকে থামিয়ে দিয়েছে। থামিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, প্লেয়ার দ্বারা কত বল প্রয়োগ করা হচ্ছে। ভালো করে বুঝবে অঙ্কটা, ঠিক আছে? দেখো ব্যাপারটা প্রথমে তো বলে দিই, ফিজিক্সের অঙ্ক করার ক্ষেত্রে যেটা আমি বারবার বলি, তোমাদের এর আগে ওয়ার্ক ফর এনার্জি অঙ্কগুলো করেছি, ওখানেও বলেছি যে ফিজিক্সের অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে যেটার উপর গুরুত্ব দেবে দ্যাট ইজ ইউনিট। ইউনিটটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, ইউনিটটা কিন্তু ভালো করে খেয়াল করবে। কেন স্যার? কারণ ইউনিটটা কিন্তু এসআই এবং সিজিএস এ মিক্সড আপ করা থাকে, তো প্রত্যেক ক্ষেত্রে এসআই তে ট্রান্সফার করার চেষ্টা করবে, কারণ অ্যান্সার গুলো দেখো এসআই তে দেওয়া রয়েছে। ওকে, তাহলে এখানে মাস কত, ভর কত না, মাস ইজ ইকুয়াল টু বা ভর ইজ ইকুয়াল টু দেখো 100 গ্রাম দেওয়া রয়েছে। 100 গ্রামটাকে তুমি কি করবে, 100 বাই হচ্ছে 1000 এটা করে নেবে। এত তাহলে কি হবে, এত কিলোগ্রাম, অর্থাৎ 1/10 কিলোগ্রাম। ওকে, এইবার দেখো, এইবার ক্রিকেট বলের যে ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল মানে প্রাথমিক বেগ 30 মিটার পার সেকেন্ড এবং ফাইনাল ভেলোসিটি কত 0। তার মানে দেখো ভালো করে বোঝো, এখানে কি হয়েছে, মন্দন হয়েছে। যখনই কোনো একটা মন্দনটা বুঝতে পারছো না বুঝতে পারলে মোশনের ক্লাসটা দেখো। যখন আমি কি বললাম, কোনো বস্তুর বেগ বাড়ে তখন সেখানে কি হয়, ত্বরণ হয়। সময়ের সাপেক্ষে যখন কোনো বস্তুর বেগ বাড়ে, কিন্তু যখন কোনো বস্তুর বেগ কমে যায় তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে মন্দন হয়। এবং মন্দন হয়েছে মানে কি, নেগেটিভ ফোর্স কাজ করেছে ওখানে, এক্ষেত্রেও নেগেটিভ ফোর্স কাজ করবে। কেন না, ভি ইকুয়াল টু 0 হয়েছে, তাকে থামাতে হয়েছে। একটা বস্তু এই দিক বরাবর যাচ্ছে, তাকে তুমি থামিয়ে দিলে, তার মানে কি এদিক থেকে একটা নেগেটিভ বল প্রয়োগ করলে, নেগেটিভ বল যদি না প্রয়োগ করে তাহলে বস্তুটা থামবে কি করে, নেগেটিভ বল প্রয়োগ না করলে বস্তুটা থামবে কি করে, তাই না? তো এখানে কি হয়েছে, নেগেটিভ বল প্রয়োগ করা হয়েছে। টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু দিয়েছে দেখো 0.05 সেকেন্ড। ওকে চলো এবার করি। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে না, এম মানে কত 100 ইন্টু, সরি এম মানে 100 না, এম মানে হচ্ছে 1/10, 1/10 ইন্টু এখানটা কত হয়ে যাবে, এখানটা দেখো 0.05, আর ওপরে কত হয়ে যাবে, ওপরে হচ্ছে ভি মাইনাস ইউ অর্থাৎ 0-30। ক্লিয়ার? তার মানে কি হলো, -30, 0.05 টা তুলে উপরে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে সহজ হয়ে যাবে। 100 ডিভাইডেড বাই কি হচ্ছে 50, তাহলে 0 0 কেটে দাও, 5 2 10, 5 0 0 অর্থাৎ -60 নিউটন। এইটা কেউ ভুল করবে না। কেন ভুল করবে না, এখানে কি হচ্ছে, মন্দন হচ্ছে। মন্দন মানে কি, বস্তুর বেগটা সময়ের সাপেক্ষে কমে যাচ্ছে। যখন বস্তুর বেগ সময়ের সাপেক্ষে বাড়বে তখন কি হবে, ত্বরণ। ত্বরণের ক্ষেত্রে কি হয়, পজিটিভ হয়, বলটাও পজিটিভ হয়। কিন্তু মন্দনের ক্ষেত্রে কি হবে, বলটা নেগেটিভ হবে। কারণ একটা বস্তুকে, যখন একটা বস্তু মনে করো এই দিক বরাবর যাচ্ছে, এই যে প্রতিমিত বল অপ্রতিমিত বল পড়েছিলাম, তাহলে একটা যদি বল প্রয়োগ হচ্ছে প্রতিমিত বল, তার বিরুদ্ধে আরেকটা নেগেটিভ বল কাজ করলে তবেই তো বস্তুটা থামবে। ওকে, এই জন্য এখানে কি হবে, এই জন্য এখানে তোমার যেটা উত্তর হয়ে যাবে দ্যাট ইজ 60 নিউটন, তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে। -60 নিউটন হবে, 60 নিউটন কিন্তু হবে না, বি কেয়ারফুল। ঠিক আছে, দুটোই অপশন রয়েছে, কনফিউজ হয়ে যাবে, অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারো, তাই এখানে দুটো রয়েছে। একটি 2 কেজি ভরের বস্তু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলমান, এটিতে মোট কত বল প্রয়োগ করে? এটা তো ভাই সহজ অঙ্ক, এক্ষুনি করালাম। কি হবে, এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা তো একদম ইজি অঙ্ক। 2 × 4 অর্থাৎ 4 2 8 নিউটন উত্তর হয়ে যাবে। উত্তর কি হয়ে যাবে, 8 নিউটন। তার মানে কি হয়ে যাবে, যে 8 নিউটন বল প্রয়োগ করা হবে। নেক্সট অঙ্ক, চলো কি বলছে দেখো, বুঝতে পারছো আশা করি। বুঝতে পারলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাও, নিচের যে নাম্বারটা যাচ্ছে ওখানে কল করে বা হোয়াটসঅ্যাপ করে নিজের নামটা এনরোল করে নাও। এনসিইআরটি, প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, ফান্ডামেন্টাল ক্লাস প্লাস প্রচুর নোটস তোমাকে দেওয়া হবে, মক টেস্ট, কোশ্চেন, কোনো কিছুর অভাব হবে না। ঠিক আছে, এটুকু বলতে পারি। চলো, 100 কিলোগ্রাম ভর, তাহলে মাস কত, মাস হচ্ছে 100 কিলোগ্রাম। দেখো এসআইএমটি দেওয়া রয়েছে। টাইম কত, 5 সেকেন্ড। বস্তুটার বেগ কত করা হয়েছে, ইউ ইকুয়াল টু কত, 5 মিটার পার সেকেন্ড থেকে কত করা হয়েছে, ভি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড করা হয়েছে।
ঠিক আছে, তাহলে বস্তুর প্রযুক্ত বল কত, এটা তো খুবই সহজ। এফ ইজ ইকুয়াল টু কত হবে, এফ ইজ ইকুয়াল টু দেখো 100 ইন্টু 15 মাইনাস 5 ডিভাইডেড বাই 5, তাহলে কত হচ্ছে দেখো 100 ইন্টু 10 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 5 2 10, তার মানে 200 নিউটন। এমনিতেও এই যে অপশন গুলো রয়েছে তোমরা অপশন দেখলে এখানে দাগ দিতে পারবে। দেখো এখানে ডাইন তো ভাই হবে না, কেন হবে না, কারণ ডাইন তো সিজিএস এ তো আমরা দেখছি না, প্রত্যেকটা ইউনিট তো আমরা এসআই তে দেখছি, প্রত্যেকটা তো এসআই তে দেখছি, তাহলে সিজিএস এ কি করে হবে, একটা ইউনিট রয়েছে 200 নিউটন, দেখো এগুলো তো কেজি, পাস্কাল, পাস্কাল কিসের ইউনিট, পাস্কাল তো প্রেসারের ইউনিট, তাহলে এটা তো হবে না, কেজি তো ভরের ইউনিট, এটাও হবে না, তাহলে এটাই অ্যান্সার হবে, এটা না করেও উত্তর দেওয়া যেত। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে দেখো, বলছে যখন একটি অবিচ্ছিন্ন বল 8 কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর 2 সেকেন্ডের জন্য কাজ করে। দেখো প্রত্যেকটা আমি তোমাদের দেখেছি রেলে এটার বাইরে কোনো অঙ্কই আসেনি, আগামী দিনে আর একটা টাইপের যে অঙ্ক ছিল ওটাও আসতে পারে, কিন্তু এর বাইরে তেমন কোনো প্রশ্ন নেই, আর বাকি যা প্রশ্ন আছে তোমরা এমনিই পারবে, তাই আমি যে প্রশ্নগুলো তোমরা পারবে না সেটা একটু আলোচনা করে দিলাম। ওকে চলো, তো 8 কিলোগ্রাম ভর, তার মানে মাস কত স্যার, মাস হচ্ছে 8 কিলোগ্রাম, টাইম কত, টাইম হচ্ছে 2 সেকেন্ড, কত বস্তুর গতিবেগ কত হলো, ইউ ইকুয়াল টু কত ছিল 4 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়াল টু কত হলো 9 মিটার পার সেকেন্ড। এইবার দেখো তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হবে, এফ ইজ ইকুয়াল টু হবে বলো এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এম কত 8 কিলোগ্রাম, ভি কত 9 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 9 থেকে যদি আমি 4 বাদ দিলে কত পাবো 5, ইন্টু 8 ইন্টু 5 বাই 2, অর্থাৎ 2 4 8, অর্থাৎ 5 4 20 নিউটন হয়ে যাবে আমার সঠিক উত্তর। ক্লিয়ার, 20 নিউটন হয়ে যাবে তোমার কি সঠিক উত্তর। ওকে বোঝা গেছে, ওকে চলো নেক্সট। যখন দুটি সমান বল একটি বস্তুর বিরুদ্ধে বিপরীত দিক থেকে প্রয়োগ করা হয় তখন বস্তুর ব্যবহৃত মোট বল হবে। ভালো করে বোঝো, যখন দুটি সমান বল বিপরীত দিক থেকে প্রয়োগ করা হচ্ছে, এদিক থেকেও প্রয়োগ করা হচ্ছে আর এদিক থেকেও প্রয়োগ করা হচ্ছে, দুটো সমান মানের বল, অর্থাৎ F1 ইজ ইকুয়াল টু F2, তখন কি হয়ে যাবে মোট বল কত হয়ে যাবে, আলটিমেট F ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওকে দুটো তো অপোজ করে দেবে, তার মানে কি হবে 0। কিন্তু এটা যদি থাকতো যে দুটি সমান মাপের বল একই দিক থেকে বস্তুর উপর প্রযুক্ত করা হচ্ছে F1 এবং F2, তো সেক্ষেত্রে টোটাল বল কত হবে F1 প্লাস F2, অর্থাৎ কত হয়ে যাবে 2F, তার মানে কি হয়ে যাবে তখন 2 টাইমস বল প্রয়োগ করা হবে। ক্লিয়ার, চলো নেক্সট। কোন বস্তুর উপর ভর m/2 এবং বেগ 2v, একটি বস্তুর ভরবেগ কত হবে, অর্থাৎ কোন বস্তুর ভর যদি m/2 হয়, বেগ যদি 2v হয়, তাহলে তার ভরবেগ কত হবে। তাহলে ভরবেগ আমরা মানে কি জানি, ভরবেগ সমান জানি যে ভর ইনটু হচ্ছে বেগ, অর্থাৎ m ইনটু হচ্ছে v, তার মানে m মানে কত, এখানে m এর বদলে কত বসিয়েছি m/2, v এর বদলে কত বসিয়েছি 2v, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে mv হবে, কোনো পরিবর্তন হবে না, mv হবে। ওকে চলো নেক্সট। রকেট ওয়ার্কস অন, রকেট কিসের উপর ভিত্তি করে, দেখো রকেটের ক্ষেত্রে দুটো অ্যান্সার তোমাদের পেতে পারো, যদি ভরের সংরক্ষণের নীতিতে অ্যাকচুয়ালি কাজ করে, কিন্তু যদি ভরের সংরক্ষণ নীতি না থাকে, নিউটনের তৃতীয় গতির সূত্র থাকে, সেটাও অ্যান্সার হবে। আর যদি দুটো থাকে তো প্রথম উত্তরটাই নেবে, মানে ভরের সংরক্ষণ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যদি ভরের সংরক্ষণ নীতি না থাকে তখন নিউটনের তৃতীয় গতির সূত্র করবে, তৃতীয় থার্ড। ওকে চলো, একটি বিশাল সেল বিস্ফোরিত হওয়ার পরে অনেক টুকরো বিভিন্ন দিকে উড়ে যায়, এই পরিস্থিতিতে কি সংরক্ষিত হয়, কি সংরক্ষিত হবে, অবশ্যই কি হয়ে যাবে না বলো ভরবেগ সংরক্ষিত হবে, অর্থাৎ মোমেন্টাম, এটা বাংলাতে করা হয়নি, ওকে বলে দিচ্ছি ভরবেগ সংরক্ষিত হবে। তোমাদের পিস্তল আর বন্দুকের অঙ্ক আমি নিয়ে আসবো, এর পরের সেশনে কিন্তু পিস্তল বন্দুকের অঙ্ক নিয়ে আসবো। তো তার জন্য কি দরকার, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব দরকার। সাবস্ক্রাইব বাটনে যত তুমি ক্লিক করবে তত তাড়াতাড়ি এবং বেস্ট ভিডিও আসবে। ভিক্টরি এডুকেশন তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছে এর জন্যই, যার জন্য তুমি রেলের এমপ্লয়ি হতে চলেছো আগামী দিনে ভিক্টরি এডুকেশনের হাত ধরে। ভি ফর ভিক্টরি অ্যান্ড ভি ফর ভিক্টরি এডুকেশন। তো এই জন্য বলছি যারা আমাদের পেড ব্যাচ গুলো নিতে চাও তারা কাইন্ডলি এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নাও, আদারওয়াইজ তোমরা ফ্রিতে ভিডিও দেখতে পারো। পেইড ব্যাচে যারা ফাউন্ডেশন কোর্স করতে চাও তারাই কেবলমাত্র অ্যাড হবে, আর যারা এনসিইআরটি এবং এমসিকিউ রিভিশন করতে চাও, বাড়িতে বসে ফাউন্ডেশনটা ক্লিয়ার করে নেবে, তাদের জন্য এই ফ্রি ভিডিওগুলো চলবে। সবাই খুব ভালো থেকো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাস।